প্রবাসী টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত লন্ডন থেকে। আজকে আমরা এসেছি ক্যান্সেল গ্রিন বলে একটা জায়গায়। এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এইখানে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমাধিক্ষেত্র বা কবর আছে। তিনি লন্ডনেই মারা গিয়েছিলেন। তো আমরা এসেছি ট্রেনে করে সেই সমাধিক্ষেত্র দেখতে। এখান থেকে মিনিট 5 হেঁটে যেতে হবে। একটা বলা যেতে পারে মোটামুটি একটা জনবিরল টাইপের স্টেশন কেনসেল গ্রিন, আর আমরা যাব কেনসেল গ্রিন সেমেট্রিতে সমাধিক্ষেত্রে। তো আশা করছি ওখানে খুঁজে পেতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। বুঝতে পারছি না, একদম শুনশান স্টেশন। আর আমরা এখন আস্তে আস্তে এবার হাঁটা লাগাবো ওই দিকে আর কি। তো সঙ্গে থাকবেন, দেখাচ্ছি সব দিকে। তো ক্যান্সেল গ্রিন সমাধিক্ষেত্রে আমাদের যেতে সময় লাগবে প্রায় 5 থেকে 7 মিনিট এই স্টেশন থেকে। তার মধ্যে গতকালকের কিছু আপডেট আপনাদেরকে দিই। গতকাল প্রায় রাত 11:30টার সময় আমরা স্কটল্যান্ড থেকে লন্ডনে এসে পৌঁছাই। তারপরে সেখান থেকে একটা ট্রেন চেঞ্জ করে আমরা গিয়ে যখন হোটেলে পৌঁছাই তখন বেজে গেছিল প্রায় রাত 12:15। বাই দ্য ওয়ে, যারা আমাদের স্কটল্যান্ড ট্রিপটা দেখেননি বা দেখার সময় পাননি, প্লিজ একটু দেখে নেবেন। ইট ওয়াজ লাইক এ ফ্যান্টাস্টিক ট্রিপ। একটা ডে ট্রিপ, সকালে গিয়ে সন্ধ্যায় আমরা ফেরত আসি। তারপরে আজ সকালে ভিক্টোরিয়া স্টেশন থেকে আবার ট্রেন ধরে এখন আমরা চলেছি ক্যান্সেল গ্রিনের পথে। যেটা বারবার বলছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমাধিক্ষেত্র দেখা। সো এখান থেকেই আমরা আমাদের আজকের যাত্রা শুরু করছি। কিভাবে ট্রেনে এসে পৌঁছালাম এই ক্যান্সেল গ্রিনে। তো মাঝে আমাদের একটা ট্রেন চেঞ্জ করে তারপর এখানে আসতে হলো। লন্ডনে কিন্তু বিভিন্ন রকমের মেট্রো আছে, আমি পরে এগুলো সম্বন্ধে ডিটেলে বলবো। এটা একটা পুরোনো দিনের ট্রেন চলছে, আর বাকি ট্রেনগুলো কিন্তু খুবই মডার্ন। আমরা হয়তো একটু দেখিয়েছি আপনাদের, বাট সো ফার আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে লন্ডন মেট্রো ইজ দ্য সিম্পলেস্ট ওয়ান, মে নট বি মোস্ট সফিস্টিকেটেড ওয়ান। কেনসেল গ্রিনে এটা চলে এলো উপরে। এবার ট্রেনটা পাতাল থেকে উপরে উঠে গেল। দেখতেই পাচ্ছেন বহুদিনের পুরনো লাইন। চলে এলাম আমরা ক্যান্সেল গ্রিনে। এখান থেকে যেতে হবে মিনিট 5 হেঁটে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমাধিক্ষেত্র বা কবর দেখতে। এই যে এটা দিয়ে ওয়ে আউট। আমরা এখন বেরোবো, ট্রেন চলে যাচ্ছে। মানে মোটামুটি একটা বলা যেতে পারে, যদি 100 বছর আগের কথা ভাবা যায়, এটা একটা ঘুমন্ত বা ঝিমন্ত স্টেশন ছিল। তো আমরা দুজনেই চলেছি এখন হাঁটতে। এর মধ্যে আবার হঠাৎ করে ঝুপঝুপ করে অল্প অল্প করে একটু বৃষ্টি হচ্ছে। আমার মনে হচ্ছে ওই সামনেই হচ্ছে সিমেট্রিটা। এই সামনে যে সবুজের ঘেরা রয়েছে, আমরা অবশ্য খুব একটা বেশি কিছু এক্সপেক্ট করছি না যেখানে খুব বড় রকমের কিছু হবে। অ্যান্ড মেক সেন্স, বাঙালি হিসেবে এই জায়গাটাতে তো একটু যাওয়া দরকার। দেখা যাচ্ছে এখন গিয়ে আমাদের ওখানে খুঁজে বের করতে হবে। That will be a challenge, I think. এই যে আমরা এসে গেছি এখন সেমেট্রি বা গোরস্থানের ভিতরে। ঢুকতে হবে, ঢুকে দেখছি। এই যে আমরা ঢুকে যাচ্ছি এখন। ঢুকে গেলাম আমরা, কিন্তু ইট উইল বি ভেরি হার্ড। খুব ডিফিকাল্ট হবে কবর কোনটা খুঁজে বের করা। কোনো ডাইরেক্টরি তো কিছু দেখছি না। ডাইরেক্টরি একটা থাকবে নিশ্চয়ই। আর আগে তো কখনো এই ধরনের গোরস্থানে আসিনি। আমি ভেবেছিলাম যে ঢোকার মুখে বা আশেপাশে একটা ডাইরেক্টরি থাকবে, সেখানে নাম বলে দিলে হয়তো আমাকে বলে দেবে কবরের লোকেশনটা। আমরা তো মোটামুটি এখানে এসে বাঁশ বনের ডোম কানার মতো হয়ে গেছি। কাউকে খুঁজে বের করতে হবে দেখি জিজ্ঞেস করে। আমাদের অবশ্যই আর একটু বেটার প্রিপেয়ার হয়ে আসার উচিত ছিল। আঁখি এখন গুগল করছে, আর আমরা দেখছি সামনে কয়েকজন আসছে, ওদেরকে জিজ্ঞেস করে। Where is the office? Yes. Cemetery office? Yeah, right down the main one.
So basically, when you come out of here, you walking or driving. ভদ্রমহিলা খুবই হেল্পফুল, আমাদেরকে বললো ওটা এত পুরনো কবর, ওটা তো নর্মাল ইয়েতে পাওয়া যাবে না, আর্কাইভে দেখতে হবে, তো এসো আমাদের সঙ্গে, আমি তোমাকে অফিসে নিয়ে যাচ্ছি। তো আমরা চলেছি। আমরা এখন দ্বারকানাথ ঠাকুরের সমাধি খুঁজে বেড়াচ্ছি। উনি মারা গিয়েছিলেন 1846 সালে, আর এই গোরস্থানে 2.5 লাখের বেশি কবর আছে। সুতরাং আমাদের অবস্থা এখন খড়ের গাদায় সূচ খুঁজে বেড়ানোর মতো। যাচ্ছি অফিসে গিয়ে একটু জিজ্ঞেস করবো, তারা যদি বলতে পারে যে কোনখানে হবে লোকেশনটা। ইটস ভেরি ডিফিকাল্ট। তো আমরা পৌঁছে গেলাম এই সেমেট্রির অফিসে। কিন্তু একটা জিনিস বলে রাখি, এখানে 2 রকম মানুষের কবর দেওয়া হয়। যারা ক্যাথলিক তাদের অফিস হচ্ছে এটা, আর যারা নন ক্যাথলিক তাদের অন্য অফিস আছে। এখনো পর্যন্ত 9 লাখ। একটা অফিসে গিয়েছিলাম, ওরা লোকেট করতে পারলো না, কিন্তু এখন দেখা যায় গুগল দিয়ে আমরা চেষ্টা করছি ওই জায়গাটা গিয়ে পৌঁছানো যায় কি না। আর না হলে অন্য একটা অফিস আছে যেখানে গিয়ে দেখবো একবার। এতটা দূরে এসেছি যখন, চেষ্টা করছি যতটা পারা যায় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, এবং আমাদের নিজেদেরও ইন্টারেস্ট আছে। ওয়ান অফ দ্য রিজনস আমরা এখানে এসেছি, আমার শাশুড়ি মা মারা যাওয়ার আগে আমরা লন্ডনে এসেছিলাম একবার, কিন্তু তখন বলেছিলেন যদি সম্ভব হয় একবার দ্বারকানাথ ঠাকুরের সমাধিটা ঘুরে এসো। দ্যাট ওয়াজ 2018 সালে। তো তখন আমাদের আসা হয়নি, এবারে চেষ্টা করছি আর কি। তো আমরা চলেছি গোরস্থানে পথভ্রষ্টের মতো। আঁখি মোটামুটি গুগল করে একটা ছবি বের করেছে দ্বারকানাথ ঠাকুরের কবরের, সেই সঙ্গে একটা গুগল লোকেশনও পাওয়া গেছে। তো আমরা এখন চেষ্টা করছি সেই লোকেশনে যেতে। একটা জিনিস মনে রাখবেন, হেঁটে গিয়ে গুগল লোকেশন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কারেক্ট হয় না। আর যেটা বলছিলাম, এখানে এত কবর আছে, যে জায়গাটা দেখাচ্ছে হয়তো দেখা যাবে সেখানে 100-150 কবর আছে। সুতরাং খুঁজে পাওয়া খুবই মুশকিল, যদিও একটু দিশা পাওয়া গেছে। এখানে তো নয়, এরকম একটা কিছু হবে আমার ধারণা। আবারও বলছি, এখানে আছে হাজার হাজার কবর। রয়্যাল ফ্যামিলির কবর, মধ্যবিত্তের কবর, যেগুলো দেখছেন মজুলিয়াম, এগুলো হচ্ছে উচ্চবিত্তের কবর আর কি। মৃত্যুর পরও শ্রেণী চরিত্র শেষ হয় না সমাজ থেকে। 1876, 1834। গুগল বলছে 1833 সালে এই কবরস্থানটা খুলে দেওয়া হয়। 1874, 1870। তো আমরা গুগলের সেই ডিরেকশন ফলো করে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে একটা নির্জন গোরস্থানে বাংলার বিখ্যাত এক মনীষী দ্বারকানাথ ঠাকুরের কবরের সন্ধানে। এটাকে বলা যেতে পারে ক্রেজি বাঙালি, বা অন্যের ভাষায় বলা যায় যে ম্যাডলি বেঙ্গলি। না হলে এরকম অবস্থা হয়? একটু পুরনো কবর দেখলেই আমরা চলে যাচ্ছি সেই এলাকায়, কিন্তু নো লাক। গোরস্থানে সাবধান বলে যদি কিছু থাকতো, তাহলে যে কত আত্মা আমাদের দিকে লক্ষ্য রাখছে সেটা ইয়ত্তা করা যেত না। কিন্তু আমরাও না ছাড় বান্দা, খুঁজে দেখছি কোথাও পাওয়া যায় কি না। শেক্সপিয়ারের দেশে এসে শেক্সপিয়ারের ভাষায় বলতে হয় টু বি অর নট টু বি। কি বলে, খড়ের গাদায় সূচ খোঁজা। কিন্তু আঁখি একটা মোটামুটি লোকেশন বের করেছে গুগলে। এই হচ্ছে আমাদের এক্সপিডিশন বা অভিযান আজকের। We are successful. We'll be so happy. এই গোরস্থানের ভিতরে আমরা মোড় ঘুরছি তো ঘুরছি। এটা পুরোনো দিনের অফিস ছিল নিশ্চয়ই, বোঝা যাচ্ছে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। এখানে ভিডিও শুটিং হচ্ছে, গ্রেভইয়ার্ডে ভিডিও শুটিং। হাই। দেখে তো মনে হচ্ছে এই কবরস্থানের ভিতরে টিকটক ভিডিও শুটিং হচ্ছে। আমি জাস্ট মজা করছি, জানি না কি হচ্ছে। তবে এখন আমরা মেইন রাস্তা ছেড়ে দিয়ে একটু অফ রোড দিয়ে যাচ্ছি কবরস্থানের ভিতরে। কিছু কিছু কবরের আর্কিটেকচার এবং শৈলী কিন্তু দেখার মতো। আমরা এখন যে এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি সেখানে ব্রিটেনের রাজা 3য় জর্জের মেয়ে প্রিন্সেস সোফিয়ার কবর আছে, আর কবর আছে বিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্সের ভাই অ্যালফ্রেড ডিকেন্সের। এরকম বহু বিখ্যাত লোকের কবর আছে এই এলাকাটার মধ্যে। তো আঁখি গুগল ম্যাপ নিয়ে সামনে সামনে চলেছে দ্বারকানাথ ঠাকুরের কবরের সন্ধানে, আর আমি সেই সঙ্গে চারিপাশে চোখ রেখে তাকে ফলো করছি। সত্যি কথা বলতে কি, আমার এখন সন্দেহ হচ্ছে যে আমরা সত্যি সত্যি কবরের দেখা পাবো, না বিফল মনোরথ হয়ে ফেরত যেতে হবে। ওটা গাছের নিচে বলেছে।
তার আগে প্রিন্স দ্বারকনাথ ঠাকুর সম্বন্ধে একটু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আপনারা অবশ্যই জানেন যে দ্বারকনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু। 1794 সালে কলকাতায় জন্মেছিলেন এবং তিনি ভারতীয় ইতিহাসের এক বিশিষ্ট ব্যক্তিত্ব, একজন অত্যন্ত সফল ব্যবসায়ী এবং বাংলার সাংস্কৃতিক পুনর্জাগরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই হিসেবে দ্বারকানাথ ঠাকুরের ইংল্যান্ড যাত্রা ছিল তার ব্যবসায়িক এবং সামাজিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি 1842 এবং 1845 সালে তার নিজের কোম্পানির জাহাজ নিয়ে ইংল্যান্ড সফর করেছিলেন। আর একটা জিনিস জানা যায় যে দ্বারকানাথ কিন্তু ইউরোপীয় জীবনধারার প্রতি ভীষণ আকৃষ্ট ছিলেন এবং ইংল্যান্ডে তার সময়কালে ব্রিটিশ রাজনীতিবিদ ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো ছিল। শুধু তাই নয়, শোনা যায় ব্রিটিশ কুইন তখনকার যিনি ছিলেন তিনিও তাকে অভ্যর্থনা দেন। এখন কিন্তু আমরা সেই জায়গায় চলে এসেছি যেটা গুগল বলেছিল এই জায়গাতে আছে কবরটা, কিন্তু এখন আমরা খুঁজে পাইনি। আমার ধারণা এর আশেপাশেই থাকবে, আমাদের এখন চিরুনি তল্লাশি চালাতে হবে। তো যতক্ষণ না খুঁজে পাচ্ছি, লেটস টক অ্যাবাউট প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। অ্যাকচুয়ালি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সময় থেকে ঠাকুর পরিবারের গৌরবময় যাত্রা শুরু হয়, যা সেই সময়ে কলকাতার অন্যান্য খ্যাতনামা ব্যবসায়ী পরিবার মল্লিক, দত্ত এবং বসাকদের থেকে তাকে আলাদা করেছিল। তার দৃষ্টিভঙ্গি এবং উচ্চবিত্ত ইউরোপীয় সমাজের সঙ্গে তার ওঠা বসা ঠাকুর পরিবারকে শুধু ভারতেই নয় পৃথিবীর বাইরেও প্রভাবশালী করে তোলে। সেই জন্য দেখবেন পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে ঠাকুর বংশের অনেকেই কিন্তু কথায় কথায় বিলেত যেতেন বা বিলেতে পড়াশোনা করতেন। তবে আর একটা কথা বলে নেওয়া ভালো, প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের নামে কিন্তু অনেক কন্ট্রোভার্সিও ছিল। যদিও গুগল বলল ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট, মানে ডান দিকে, কিন্তু ডেস্টিনেশন আমরা এখনো খুঁজে পাইনি। এখন হয়তো অনেক দর্শক ভাববেন যে আরে বাবা তোমার এত ঠেকা কিসের, তোমাদের কি দরকার? খুব বেশি নয়, সামান্য একটু ঠেকা আছে আমাদেরও। তো যদি কবর খুঁজে পাই তখন সেটা রিভিল করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তো আমি আর আঁখি রাস্তা ছেড়ে দিয়ে মোটামুটি কবর বাই কবরের মাঝখান দিয়ে গিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আর একটা কথা কিন্তু মনে রাখবেন, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন, কবর স্থানে গিয়ে কিন্তু লোকের পা মোচকায় খুব, সেটা অসতর্কতার জন্য। এর সঙ্গে কারোর অভিশাপ বা অভিসম্পাদের কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমরা অত্যন্ত সাবধানে হাঁটছি। এই লন্ডনে এসে পা মুচকে গেলে এই পেনিয়ার দেশ কিন্তু একদম পুরো আমার পকেট উজাড় করে দেবে। এখনো পর্যন্ত আমরা সমাধিটি খুঁজে পাইনি। আস্তে আস্তে আমাদের ধৈর্যচ্যুতি ঘটছে। এখন মনে হচ্ছে প্রায় ঘন্টা খানেক আমরা এই কবরস্থানে যে ঘুরছি এটা কি ওয়ার্থ কিনা, কিন্তু এতটা দূরে এসেছি আবার ফেরত চলে যাব, শেষ চেষ্টা করে দেখা হচ্ছে আর কি। যাবে না, ফেরত যেতে হবে। আমার মনে হয় একজন নন খ্রিস্টান এবং নন ইংলিশম্যানের কবর এই ছোটখাটো কোনো একটা জায়গার মধ্যেই থাকবে। সেই জন্য আমরা এখন ওই মাঠে নেমে কবর বাই কবর দূরের কবরগুলোকেও দেখছি। যদিও গুগল ম্যাপ বলে দিয়েছে যে আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, কিন্তু তার দেখা নেই। আঁখি মোটামুটি একটা ল্যান্ডমার্ক আইডেন্টিফাই করেছে ওই উইকিপিডিয়ার ছবি দেখে। আমরা এখন সেই ল্যান্ডমার্কটা খোঁজার চেষ্টা করছি, সেটা পেয়ে গেলেই কবরটাও পেয়ে যাব। আমরাও জীবনে এত কবর একসঙ্গে দেখিনি, আজকে একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। আপনারাও আসলে বুঝতে পারছেন। গাছের তলায় কিছু বলতে একটা ছবি। ইভেনচুয়ালি আমরা এই কবরস্থানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম সেই সেকেন্ড অফিসের কাছে, যেখানে জেনারেলি নন ক্যাথলিকদের ট্রাক রেকর্ড রাখা হয়। ভাবছি ওখানে একবার জিজ্ঞেস করে যদি না পাই তাহলে ফাইনালি বেরিয়ে যাব। সরি, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো কিনা এখনও আমরা জানি না। আঁখি এখনও ফোনে সেই যে উইকিপিডিয়ার যে ছবিটা আছে সেই ছবিটা দেখছে আর চারিদিকের কবরগুলোকে একটু জরিপ করছে। যদি এর সঙ্গে কোথাও না কোনো মিল থাকে তাহলে আমরা সেখানে চলে যাব। সত্যজিৎ রায়ের অনুকরণে বলতে পারি আমরা এখন গোরস্থানের গোলক ধাঁধায়। কি বলেন? ছবিটা আমাকে একবার দেখো, ওকে একবার জিজ্ঞেস করি, এসেই গেছি তো কি করা যায় বলো, খুঁজে নেওয়া পারবে। ছবিটা একবার আমি দেখি একটু। চলো ওইদিকে গিয়ে অফিসটা যাই। পিছনের দেওয়ালটাও দেখা যাচ্ছে একটু, রাইট? ফাইনালি আমরা পেয়েছি। খুব সম্প্রতি কেউ একতরা ফুলও রেখে গেছে। ও মাই গড। অবশেষে আমরা
খুঁজে পেয়েছি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সমাধি বা কবর। আমরা প্রায় আধ ঘন্টা 45 মিনিট ধরে খুঁজছিলাম, তো শেষমেশ আমরা পেয়েছি। এই হচ্ছে সেই কবর। আর এই দ্বারকানাথ ঠাকুরের সমাধিক্ষেত্রের পিছনেই আছে তার গ্র্যান্ডসন কবীন্দ্রনাথ ঠাকুরের আনমার্কড সমাধি। উনি এখানে পড়াশোনা করতে এসেছিলেন, জ্ঞানদা দেবীর পুত্র পড়াশোনা করতে এসেছিলেন লন্ডনে, এখানে মারা যান। তাই ঠিক দ্বারকানাথ ঠাকুরের সমাধির পিছনেই কবরটি দেওয়া হয়েছে। Actually, I could locate it from far because of this gambut. That's the thing, the picture. এটা মেন রাস্তার উপরেই। আসলে আমরা যে ভুলটা করেছিলাম, আমরা ঢুকে পড়েছিলাম ক্যাথলিক গেটের সামনে দিয়ে। অ্যাকচুয়ালি যে সেকেন্ড গেট আছে যেটা নন ক্যাথলিকদের জন্য, সেটা দিয়ে ঢুকলে একদম মেন রাস্তার থেকে মাত্র 5টা কবর দূরে। হি ইজ লিভিং হিয়ার আফটার ডেথ লাইক এ প্রিন্স, এইটুকুই বলা যায়। এত প্রমিনেন্ট যে এটা মিস করার কোনো উপায় নেই যদি রাইট গেট দিয়ে ঢোকা হয়। তো এই কবরে যেটা খোদাই করা রয়েছে তাতে লেখা রয়েছে 1846 সালের 1 আগস্ট তিনি লন্ডনে মারা যান। আর তার কবরে এরকম একটা মৃত গোলাপ দেখে আমাদের খুব খারাপ লাগলো। ভারতবর্ষের অন্যতম একজন অভিজাত, প্রভাবশালী এবং উচ্চবিত্ত মানুষের কবরে এরকম শুকনো ফুল শোভা পায় না, সেই জন্য আমরা এটাকে সরিয়ে দিয়ে একটা নতুন ফুল দিচ্ছি। তবুও এটা একটা গর্বের বিষয় যে তার কবরে এখনো কেউ এসে ফুল দিয়ে যায়। কবরের উপরে খুব বড় বড় হরফে লেখা আছে ডিটি দ্বারকানাথ ঠাকুর, এবং কবরের পাশে লেখা রয়েছে দ্বারকানাথ টেগর অফ ক্যালকাটা। আমরা একটু গুগল করে দেখলাম, এখানে তার চিতাভস্য নয়, তার মৃতদেহকেই সমাহিত করা হয়েছিল। আখি দ্বারকানাথ ঠাকুরের সমাধি ক্ষেত্রে দুটো গোলাপ দিল আমাদের পক্ষে। আই থিঙ্ক এটাই ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। প্র্যাকটিক্যালি দিস মেড আওয়ার ডে। আমরা যে এতক্ষণ ধরে খুঁজছিলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, লন্ডন থেকে বেরিয়েছি 10টা 15 না 11টার সময় এখানে পৌঁছালাম। তারপরে অ্যাটলিস্ট আধ ঘন্টা ধরে আমরা খুঁজছিলাম। অবশেষে আঁখি কবরের লঙ্গিচুড ল্যাটিচুড দেখে আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। আর আই থিঙ্ক এটা বেটার ডকুমেন্টেড হওয়া দরকার। আমি জানি না এই কত নম্বর গ্রেভ এটা। আমরা ম্যাপটা নিয়ে এসেছি, এই কবরস্থানের ম্যাপটা। এটা হচ্ছে এই কবরস্থানের ম্যাপ। যখন আমরা প্রথম অফিসে গিয়েছিলাম তারা এটা আমাদের দিয়েছিল, তো এই ম্যাপে আমি জায়গাটা মার্ক করে দেব। যদি লন্ডন আসেন এবং হাতে ঘন্টাদের 2 সময় থাকে তাহলে অবশ্যই চলে আসবেন। আমরা ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেল দিয়ে দেবো, যাতে আমাদের মতো হয়রানি আর কারণ না হতে হয়। অবশ্যই বাঙালি হিসেবে লন্ডনে এলে আমাদের এই জায়গাটা একবার দেখে যাওয়া উচিত। আর আরও একটা জায়গা আমাদের যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এবারে হবে বলে মনে হচ্ছে না। রাজা রামমোহন রায়ের সমাধি, তিনিও লন্ডনে মারা গিয়েছিলেন। সমাধি ক্ষেত্র থেকে বেরিয়ে আমরা এখন ফেরত যাচ্ছি আবার লন্ডনে। আমরা এখন যাব ব্রিটিশ মিউজিয়াম দেখতে, তো সেখান থেকে দেখা হচ্ছে। আশা করছি আমাদের এই যে কবর হান্টিং পর্ব, কবর খুঁজে বের করার পর্ব ভালো লেগেছে। যারাই লন্ডনে আসেন তারা একবার অন্তপক্ষে এই মহান বাঙালিকে একবার দেখে যেতে পারেন। সাহিত্য অবস্থায় আছেন এখানে। আমি একদম ডিরেকশন এবং লোকেশন দিয়ে দেব। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।